গাজা সিটি দখলে নিতে ৬০,০০০ সেনা তলব ইসরায়েলের। বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দা। দখলদার বাহিনীর হামলায় একদিনে প্রাণ গেল আরও ৮১ ফিলিস্তিনির। রাশিয়াকে ছাড়া ইউক্রেনের নিরাপত্তা সম্ভব নয়, স্পষ্ট বার্তা ল্যাভরভের। সব প্রস্তুতি শেষ হলে শীর্ষ পর্যায়ের বৈঠক জানালো মস্কো। ৩০ দিন জেলে থাকতেই ভারতে খোয়াতে হবে মন্ত্রিত্ব। পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিল উত্থাপন অমিত শাহর। গণতন্ত্রের ওপর আঘাত বলছেন মমতা রাহুল। এবং পবিত্র কাবা ঘরের তাওয়াফ চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা সৌদির। কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শাহসিন। গাজা সিটি দখলে নিতে ৬০,০০০ রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল। ৫টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার জেতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। তাদের হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৫ জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন। সেনা তলবের ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। নতুন এই অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে ফ্রান্স ও জাতিসংঘ। অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আল জাজিরা জানিয়েছে, জেইতুন ও সাবরায় বিরামহীন গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যাদের মধ্যে ৭ই শরণার্থী শিবিরে ত্রাণ নিতে যাওয়া বেশ কয়েকজন ছিলেন। এদিন ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলে নিতে ৬০,০০০ রিজার্ভ সেনা তলব করেছে। এর বাইরে ২০,০০০ সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। ৫টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। অভিযানের পাশাপাশি দক্ষিণে বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনাও আছে তাদের। এ বিষয়ে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। সেনা তলবের ঘোষণায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, এই অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে। জাতিসংঘ ও রেড ক্রস সতর্ক করেছে, গাজার দক্ষিণাঞ্চল এরই মধ্যে অতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত। সেখানে আরও বাস্তুচ্যুতি হলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নতুন করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির কারণে এমন পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। নেতানিয়াহু ওয়াশিংটনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার ঠেকানোর ন্যায়সঙ্গত ব্যবস্থা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে পশ্চিমা দেশগুলোর টানাপোড়েন বাড়ছে। সেপ্টেম্বরে নতুন করে 5টি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানানোর পর বেড়েছে উত্তেজনা। বিশেষ করে গাজায় আগ্রাসনের বিরোধিতা করছে খোদ ইসরায়েলের কণ্ঠস্বর খ্যাত মিত্র দেশগুলো। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল। উপত্যকাটির হাজার হাজার নিরীহ বাসিন্দাকে হত্যা করা হচ্ছে এখনও। সবকটি সংযোগ করিডর বন্ধ করে দিয়ে খাদ্য, জ্বালানি এমনকি চিকিৎসা ব্যবস্থাও ভঙ্গুর করে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি বর্বরতার মাত্রা যত বাড়ছে তত বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইহুদিরা। বিভিন্ন দেশে হচ্ছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ, এমনকি নিজ দেশেও তোপের মুখে পড়ছেন ইহুদি নেতারা। সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলেছে পশ্চিমাদের সঙ্গেও। শুধু যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য দেশগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েলের থেকে। আগামী সেপ্টেম্বরে নতুন করে 5টি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানানোর পর বেড়েছে উত্তেজনা। সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, মাল্টা ও অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে তারা সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের উপর ক্ষোভে ফেটে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগের অভিযোগ তুলে তিনি অ্যালবেনিজকে দুর্বল রাজনীতিক আখ্যা দেন। এমনকি যুক্তরাজ্য, ফ্রান্স আর কানাডার নেতাদের সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ানোর অভিযোগও আনেন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর কূটনৈতিক অবস্থানকেই ব্যঙ্গ করেছেন। তার মতে, নেতানিয়াহুর কারণেই পশ্চিমাদের সঙ্গে দূরত্ব বেড়েছে ইসরায়েলের। তিনি নেতানিয়াহুকে বিষাক্ত রাজনীতিক হিসেবেও আখ্যা দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ।
রাশিয়া ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। তিনি বলেন, সমষ্টিগত নিরাপত্তা আলোচনা করতে হলে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীন সব পক্ষকেই যুক্ত থাকতে হবে। একই সঙ্গে ল্যাভরভ জানান, মস্কো চাইছে আলোচনা হোক ধাপে ধাপে, আর শীর্ষ বৈঠক তখনই হবে যখন সব প্রস্তুতি শেষ হবে। এদিকে ইউক্রেন যুদ্ধ শেষে দেশটির নিরাপত্তা কিভাবে হতে পারে তা নিয়ে আলোচনা করেছেন ন্যাটোর সামরিক প্রধানেরা। সামরিক কূটনৈতিক আলোচনার মধ্যেও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা মস্কো ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, রাশিয়াকে বাদ দিয়ে নিরাপত্তা গ্যারান্টি বা নতুন কাঠামো তৈরি করার প্রচেষ্টা কোনো সমাধান আনবে না। তার মতে, সমষ্টিগত নিরাপত্তা আলোচনা করতে হলে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীন সব পক্ষকেই যুক্ত থাকতে হবে। একই সাথে তিনি ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক সমাধানে ভূমি বিনিময় বা আঞ্চলিক সমঝোতা গুরুত্বপূর্ণ হতে পারে। মস্কো চাইছে আলোচনা হোক ধাপে ধাপে, কিন্তু শীর্ষ বৈঠক হবে কেবলমাত্র যখন সব প্রস্তুতি শেষ হবে। এদিকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে বুধবার ভিডিও কনফারেন্সে আলোচনা করেছেন ন্যাটো সামরিক প্রধানরা। এতে যুক্ত ছিলেন মার্কিন জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ ও জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তারা আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক এবং হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের অগ্রগতি নিয়ে কথা বলেন। ইউরোপীয় দেশগুলো চাইছে যুদ্ধ শেষে ইউক্রেনের জন্য একটি বিশেষ ফোর্স গঠন করা হোক, যেখানে ন্যাটোর সেনারা প্রতিরক্ষার নিশ্চয়তা দেবে। ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে এ নিয়ে সক্রিয় প্রস্তুতি চলছে বলেও গুঞ্জন উঠেছে। তবে রাশিয়া এরই মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো পশ্চিমা সেনা ইউক্রেনে প্রবেশ করলে তা মস্কো মেনে নেবে না। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। টানা ৩০ দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব শেষ। লোকসভায় নতুন বিল উত্থাপন নিয়ে চরম বিতর্ক দেখা দিয়েছে ভারতের রাজনীতিতে। সরকারের দাবি, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং জনগণের আস্থা বজায় রাখাই এর মূল লক্ষ্য। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন, নতুন এই বিলের মাধ্যমে হিটলারি কায়দায় গণতন্ত্রের ওপর আঘাত হানা হচ্ছে। সংবিধান সংশোধনী বিল উত্থাপনকে কেন্দ্র করে উত্তপ্ত ভারতের রাজনীতি। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিল উপস্থাপন করেন। এতে বলা হয়, গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে অন্তত ৩০ দিনের জন্য জেলে থাকলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীকে পদ হারাতে হবে। সরকারের দাবি, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং জনগণের আস্থা বজায় রাখাই এর মূল লক্ষ্য। তবে সরকারি এমন পদক্ষেপের কড়া সমালোচনা করছে বিরোধী দলগুলো। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিলটির বিরোধিতা করেছেন। তিনি বলেন, দেশ মধ্যযুগে ফিরে যাচ্ছে, তখন রাজা যাকে খুশি সরিয়ে দিতেন। আজও একই অবস্থা তৈরি করা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে হাতিয়ার করে বিরোধী রাজনীতিবিদদের ১ মাস আটকে রেখে অপসারণের আশঙ্কার কথাও বলেন তিনি। রাহুল দাবি করেন, নির্বাচিত প্রতিনিধিদের মর্যাদা ধ্বংস করে বিজেপি ক্ষমতাকে সর্বগ্রাসী করতে চাইছে। সংবিধান বিক্রি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলটিকে হিটলারি কায়দায় গণতন্ত্রের উপর আঘাত আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সিবিআই ও ইডির হাতে সীমাহীন ক্ষমতা তুলে দেয়া হচ্ছে। এর ফলে বিচার ব্যবস্থার অধিকার খর্ব হবে এবং সংবিধানের মৌলিক কাঠামো ধসে পড়বে। তার মতে, এই বিল জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর। এই বিল দুর্নীতির বিরুদ্ধে শক্ত বার্তা নাকি বিরোধী দমন অভিযানের নতুন অস্ত্র, তা নিয়ে সরগরম ভারতের রাজনৈতিক মহল। বিশ্লেষকরা বলছেন, এটি একদিকে শাসকের ভাবমূর্তি সাদা রাখার প্রচেষ্টা, অন্যদিকে বিরোধীদের ভীত করার ক্ষেত্র তৈরি করা হচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, আকস্মিক বন্যায় দিশেহারা পাকিস্তান, করাচিতে মৃত্যু বেড়ে ১৭, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। ভারতের মুম্বাইয়ে বৃষ্টিতে ২১ জনের মৃত্যু, জাপান ইয়েমেনেও বন্যা। মিয়ানমারের উত্তর ও পূর্বাঞ্চলে আবারও সহিংসতা তীব্র হয়েছে। সাগাইং শহরে সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। দুপক্ষের সংঘাতের মুখে পালিয়ে গেছে শত শত পরিবার। বন্ধ রয়েছে শহরের ইন্টারনেট। কেরেনি রাজ্যের ডেমোসো শহরের দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে জান্তা ও বিদ্রোহীরা। সীমান্ত শহর মিয়াওয়াদিতে সেতু বন্ধ করায় থমকে গেছে থাইল্যান্ড পণ্য পরিবহন।
বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে যে কোনো মূল্যে বেহাত হওয়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে জান্তা। মিয়ানমারের উত্তর পশ্চিমের সাগাইং শহরে জান্তা সেনা ও বিদ্রোহীদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্র বলছে টানা কয়েকদিন ধরে গোলাগুলি ও বিমান হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পালাতে বাধ্য হয়েছে শত শত পরিবার। এলাকায় ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পরিষ্কার নয়। পূর্বাঞ্চলীয় কেরেন্নি রাজ্যের ডেমোসো শহরের দখল নিয়ে দাবি ও পাল্টা দাবিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বলছে তারা শহরটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে জান্তা দাবি করছে সরকারি বাহিনী এখনো শহরের প্রশাসনিক কেন্দ্রের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই দ্বন্দ্ব কেরেন্নি অঞ্চলের সংঘাত আরও দীর্ঘায়িত করছে। সেনা ও বিদ্রোহীদের সংঘাতের কারণে থাই মিয়ানমার সীমান্তে বাণিজ্যিক রুটও আক্রান্ত হচ্ছে। সাম্প্রতিক সংঘর্ষের জেরে মিয়াওয়াদি সীমান্ত শহরের সেতু বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন থমকে গেছে। ব্যবসায়ীরা বলছেন খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আটকে থাকায় সীমান্ত অঞ্চলের বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের আগে সেনা সরকার যে কোনো মূল্যে নতুন ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চাইছে। উত্তর ও পূর্বাঞ্চলে আক্রমণ জোরদার করে তারা একটি সুবিধাজনক অবস্থান তৈরি করতে যাচ্ছে। তবে এই অভিযানে সেনাদের ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে, যা জান্তার মনোবলকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 17 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। এদিকে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের লাখ লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টিজনিত কারণে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে জাপানের আকিতা অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ইয়েমেনের রাজধানী সানা ও দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনেরও ডুবে গেছে রাস্তাঘাট। বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান। বিশেষ করে দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিতে মঙ্গলবার মুষলধারে বৃষ্টি হয়। শহরটিতে 145 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিদ্যুৎ বিপর্যয় অচল হয়ে গেছে অনেক এলাকা। প্রধান সড়কগুলোতে পানি জমে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে সিন্ধ প্রদেশে আগামী 22 আগস্ট পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে লাখ লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। গত 4 দিনে মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টিজনিত কারণে অনেকের মৃত্যু হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ সহ বহু প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। একই সঙ্গে ব্যাহত হচ্ছে রেল সেবা। নাসিক ও নান্দেদ জেলায় গোদাবরী নদীর বন্যায় মানুষ গৃহহীন হয়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এদিকে টানা বর্ষণে স্থানীয় সময় বুধবার জাপানের আকিতা অঞ্চলের সেম্বোকু শহরে পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। মাত্র 24 ঘন্টায় সেখানে রেকর্ড করা হয়েছে 244 মিলিমিটার বৃষ্টি। জলাবদ্ধতার কারণে আটকা পড়েছেন অনেকে। কাজুনো আর কিয়া আকিতা শহরে জারি হয়েছে সতর্কতা। বন্ধ রাখা হয়েছে রেল সেবাও। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনেও ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। দেশটির রাজধানী সানা ও দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনেও অতি বৃষ্টিতে ডুবেছে রাস্তাঘাট। হাঁটু সমান পানিতেই চলাচল করছে মানুষ। সানা শহরেও প্রধান সড়কগুলো ডুবে গেছে, যত্রতত্র জমে আছে পানি। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের ইসলামাবাদ থেকে আফগান শরণার্থীদের উচ্ছেদ। পার্কে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। রোদ বৃষ্টিতে মানবেতর জীবন, খাবার ও চিকিৎসার তীব্র সংকট। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভবন ধসে 3 শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 8 জন। স্থানীয় সময় বুধবার একটি বেসরকারি ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মোট 15 জন শ্রমিক এ কাজে নিয়োজিত ছিলেন। ধসের পরপরই 3 জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন এবং গুরুতর আহত অবস্থায় মারা যান। দেশটিতে ভবন ধস নতুন ঘটনা নয়। পুরনো নির্মাণ কাজ, রক্ষণাবেক্ষণের ঘাটতি আর অনিয়মিত ভাঙা কাজের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। রাশিয়ার কাছে আছে 8টি পারমাণবিক আইস ব্রেকার, যার মধ্যে একটি উড়াল। এটি রাশিয়ার প্রজেক্ট 2220 সিরিজের 3য় পারমাণবিক শক্তিচালিত আইস ব্রেকার। বর্তমানে দেশটির বন্দর নগরী মুরমানস্কে রয়েছে এটি। রাশিয়ার মুরমানস্ক থেকে ফিরে এসে বিস্তারিত জানাচ্ছেন রাইসা জান্নাত।
ছবির মতো সুন্দর রাশিয়ার ছোট্ট শহর মুরমানস্কের হোটেল থেকে বেরিয়ে গন্তব্য পারমাণবিক আইসব্রেকার রক্ষণাবেক্ষণ ও পরিচালনা কেন্দ্র অ্যাটম ফ্লটে, যেখানে আছে বিশালাকৃতির আইসব্রেকার উরাল। রাশিয়ার আইসব্রেকারগুলো বিভিন্ন অঞ্চলের নামে হয়ে থাকে, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। উরাল অঞ্চলটি ইউরোপ ও এশিয়ার মাঝামাঝি অবস্থিত। বন্দরে পৌঁছানোর পর কড়া সতর্কতা মেনে গাইডের নির্দেশনায় শুরু হয় উরালের আদ্যপান্ত জানার সফর। কিছুক্ষণ পরপরই বেজে উঠছে সাইরেন। এবার 7 তলা বিশিষ্ট উরালে প্রবেশের পালা। সরু সিঁড়ি ভেঙে এক একটি ফ্লোরে গিয়ে চোখ কপালে ওঠার অবস্থা। ডাইনিং, খেলার ঘর, অবসরে সময় কাটানোর জন্য ভায়োলিন কিংবা গিটার, হালকা শরীর চর্চার সকল সুবিধাই রয়েছে সেখানে। থাকবে নাই বা কেন? বছরের কয়েকটা মাস তো ক্যাপ্টেন থেকে শুরু করে ক্রু সবারই সময় কাটে এখানেই। উরাল রাশিয়ার প্রজেক্ট 22220 সিরিজের তৃতীয় পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার। এই আইসব্রেকারগুলো বিশেষভাবে পরিচিত তাদের দুটি RITM-200 রিয়্যাক্টর এবং উত্তর সমুদ্রপথ সচল রাখার মিশনের জন্য। এত বড় জাহাজগুলো কিভাবে পরিচালিত হয়? ঘুরতে ঘুরতে এবার সেই বিশেষ রুমে ঢুকলাম 10 জনের বেশি একটা দল। দৈত্যাকৃতির আইসব্রেকারগুলোর রিয়্যাক্টর, টারবাইন দেখে চোখ ছাড়াবার অবস্থা। পুরো ঘর জুড়ে কেবল যন্ত্রাংশ। খুব সাবধানে পা ফেলতে থাকলাম সবাই। একটু এদিক ওদিক হলেই বিপদ। আইসব্রেকারগুলোর রিয়্যাক্টরে ইউরেনিয়াম জ্বালানি ব্যবহার করা হয়। এতে প্রচুর তাপ তৈরি হয়, আর এই তাপ ব্যবহার করে পানি ফুটিয়ে উচ্চ চাপের বাষ্প তৈরি করা হয়। এই বাষ্প টারবাইন ঘুরায়। টারবাইন থেকে তৈরি শক্তি প্রোপেলার শ্যাফটে বিদ্যুৎ সরবরাহ করে। জাহাজের বিশাল প্রোপেলারগুলো ঘুরে শক্তিশালী ঠেলা বা চাপ তৈরি করে। এতে বরফ ভেঙে জাহাজ সামনে এগোয়। উরালের দৈর্ঘ্য প্রায় 173 মিটার, প্রস্থ 34 মিটার। 22220 সিরিজের আইসব্রেকারগুলো 3 মিটার পর্যন্ত পুরো বরফ ভাঙতে সক্ষম। প্রোপেলার চালানোর জন্য এগুলো 60 মেগাওয়াট শক্তি উৎপন্ন করে। একটি বোয়িং 747 বিমানের ইঞ্জিন মোটামুটি 14 থেকে 16 মেগাওয়াট শক্তি উৎপন্ন করে। সেদিক থেকে এই আইসব্রেকারগুলোর মোট প্রোপেলার শক্তি প্রায় 4টি বোয়িং 747 ইঞ্জিনের সমান বা তারও বেশি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাল্টিক শিপইয়ার্ডে উরাল নির্মাণ করা হয়। 2019 সালে এটি পানিতে নামানো হয়। 2022 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত করা হয়। এই সিরিজের অন্য আইসব্রেকারগুলো হলো আর্কটিকা, সিবির এবং ইয়াকুতিয়া। রাশিয়াই বিশ্বের একমাত্র দেশ যার হাতে পারমাণবিক আইসব্রেকার আছে। রাশিয়ার হাতে মোট 8টি পারমাণবিক আইসব্রেকার রয়েছে, এর মধ্যে 4টি বিমান আছে। আর্কটিক অঞ্চলে এই আইসব্রেকার শিপগুলো দেখাশোনার কাজ করে অ্যাটম ফ্লোট। মুরমানস্ক শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কোলাবের মুখে অ্যাটম ফ্লোটের অবস্থান। প্রায় 17 হেক্টর বিস্তৃত এলাকা ঘিরে রয়েছে ডক, ওয়ার্কশপ, মেরামত ইউনিট এবং রিয়্যাক্টর রিলোডিং সুবিধা। রাইসা জান্নাত, সময় সংবাদ। মক্কার পবিত্র কাবাঘরের তাওয়াফ চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। পবিত্র ওমরা পালন সহজ করতে তাওয়াফের সময় হাজরে আসওয়াদ বা কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের সতর্ক করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এতে শুধু ভিড় বাড়ে না, বরং নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। মক্কার পবিত্র কাবা চত্বরে প্রতিদিন লাখ লাখ মুসল্লি একসঙ্গে তাওয়াফ করেন। এ সময় অনেকেই হাজরে আসওয়াদ বা কালো পাথরের কাছে গিয়ে স্পর্শ করার চেষ্টা করেন, আর এতেই তৈরি হয় তীব্র ভিড়। এ বিষয়ে হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘক্ষণ কালো পাথরের পাশে দাঁড়ানো শুধু মুসল্লিদের স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত করে না, বরং বাড়িয়ে দেয় নিরাপত্তার ঝুঁকিও। তাই কালো পাথরের কাছে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের সতর্ক করা হয়েছে। কালো পাথর স্পর্শ বা চুম্বন করা একেবারেই বাধ্যতামূলক নয়। তাওয়াফের মূল ইবাদত এতে কোনোভাবেই ব্যাহত হয় না। বর্তমানে সৌদির ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় ওমরা যাত্রীদের সংখ্যা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। এতে তাওয়াফ চত্বরে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইসলামী আলেম ও ধর্মীয় বিশেষজ্ঞরা বলেছেন, এই নির্দেশনা মেনে চললে তাওয়াফ হবে আরো নিরাপদ, স্বস্তিদায়ক এবং পরিপূর্ণ ইবাদত সম্মত। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।
পাকিস্তানের ইসলামাবাদ থেকে বিতাড়িত করা হচ্ছে আফগান শরণার্থীদের। সরকারি চাপের মুখে তাদের বাসা থেকে বের করে দিচ্ছে বাড়িওয়ালারা। ঘরবাড়ি হারিয়ে বৃষ্টি আর গরমে ইসলামাবাদের পার্কে আশ্রয় নিয়েছে অসহায় কয়েকশো আফগান পরিবার। মাত্র ৩ সপ্তাহ আগে সন্তান জন্ম দিয়েছেন আফগানিস্তানের হাজারা সম্প্রদায়ের নারী সামিয়া। গেল শুক্রবার ভেজা কাপড় আর কাদামাখা জুতো নিয়ে আশ্রয় নিতে হয়েছে খোলা আকাশের নিচে। নবজাতককে বুকে জড়িয়ে রোদ বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করছেন সামিয়ার মতো কয়েকশো মানুষ। ৯ মাসের অন্তঃসত্ত্বা সাহেরা বানুর চোখ ভিজে উঠল কষ্টের কথা বলতে গিয়ে। 7 দিনের বাচ্চা নিয়ে এখানে আসি, এখন 22 দিন হলো। খাবার নেই, ডাক্তার নেই, আমার বাচ্চা অসুস্থ। আমার সন্তান যদি এই অবস্থায় জন্ম নেয় তাহলে আমার আর আমার বাচ্চার কি হবে? ইসলামাবাদের পার্কে আশ্রয় নিয়েছে অন্তত ২০০ আফগান শরণার্থী পরিবার। খোলা আকাশের নিচে রোদ আর বৃষ্টির মাঝেই চলছে রান্না, ঘুম আর কাপড় শুকানো সহ নিত্যদিনের কাজ। কেউ কেউ সামান্য টাকা জোগাড় করে কিনছেন আলু বা লাউ, যা ভাগাভাগি করে খাচ্ছেন সবাই। নারীরা ব্যবহার করছে মসজিদের টয়লেট। পার্কের কাছে মোতায়েন করা হয়েছে পুলিশ। জাতিসংঘের তথ্য মতে নথিভুক্ত আফগানদের বহিষ্কার শুরু করেছে পাকিস্তান। দেশটিতে বসবাসরত নিবন্ধনধারী শরণার্থী ১৩ লাখ এবং আইডি কার্ডধারী ৭,৫০,০০০। ১৯৭৯ সালের সোভিয়েত আগ্রাসনের পর থেকেই লাখো আফগানকে আশ্রয় দিয়ে আসছে পাকিস্তান। তবে সাম্প্রতিক বছরগুলোতে অপরাধ ও জঙ্গিবাদের অভিযোগে বহিষ্কার বাড়িয়েছে ইসলামাবাদ। নাদিম মারজান, সময় সংবাদ। ক্রাউন প্রিন্সেসের বড় ছেলে মারিয়াস বোর্গ হৈবির বিরুদ্ধে ৪ নারীকে ধর্ষণ সহ বেশ কিছু অপরাধের অভিযোগ আনা হয়েছে। ১ বছর ধরে তার বিরুদ্ধে পুলিশের তদন্ত চলার পর এমন পদক্ষেপ নেওয়া হলো। আগামী বছরের শুরুর দিকে হৈবিকে বিচারের মুখোমুখি করা হতে পারে। গুরুতর অভিযোগগুলোতে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও জানান রাষ্ট্রীয় কৌঁসুলি। যদিও অভিযোগগুলো অস্বীকার করেছেন মরিয়াস বোর্গ আইনজীবী। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হৈবি গ্যাং সদস্যদের সঙ্গে সময় কাটান। কুখ্যাত অপরাধীদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলতে ২০২৩ সালে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেছিল। ওপেনএআইয়ের নতুন সংস্করণ GPT-5 থেকে বাদ দেওয়া হয়েছে ব্যক্তিগত কথোপকথন ফিচার। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অ্যাল্টম্যান জানান, হাজার হাজার ব্যবহারকারী চ্যাট জিপিটির সাথে এমন কথোপকথনে লিপ্ত হন যা মানুষ তার ব্যক্তিগত পার্টনারের সাথে বলে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। মনোবিজ্ঞানীরা সতর্ক করে বলেন, অনেক সময় মানুষ কল্পনাতে বিশ্বাস করতে শুরু করে, যার বাস্তব নেই কোনো ভিত্তি। এসব অবাস্তব বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে চ্যাট জিপিটি। সুইডেনে সরিয়ে নেওয়া হলো ১১৩ বছর পুরনো একটি গির্জা। দেশটির কিরুনা চার্চের সম্পূর্ণ অক্ষত অবস্থায় সরিয়ে ৩ কিলোমিটার দূরে স্থাপন করা হয়েছে। ২ দিন ধরে চলে এই কার্যক্রম। শহরটিতে অবস্থিত লৌহ খনি সম্প্রসারণের কারণেই এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিশালাকার একটি গির্জা ট্রাকে করে সরিয়ে নেওয়া হয় শহরের অন্য একটি স্থানে। সুইডেনের শহর কিরুনায় দেখা গিয়েছে এমন দৃশ্য। ১৯১২ সালে নির্মিত ঐতিহ্যবাহী লাল রঙের কাঠের চার্চটি ৩ কিলোমিটার দূরে নতুন স্থানে সরিয়ে নেওয়া হয়। শহরটিতে রয়েছে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ লৌহ আকরিক খনি। এই খনি সম্প্রসারণের কারণে শহরের ভূমি অস্থিতিশীল হয়ে পড়েছে। তাই শহরটির বিভিন্ন স্থাপনা অন্যত্র সরিয়ে নিতে ৩ দশক ধরে পরিকল্পনা চলছে। এরই মধ্যে কিরুনার ফায়ার স্টেশন সহ বেশ কয়েকটি ভবন সরিয়ে নেওয়া হয়েছে। তবে চার্চ সরানোর এ প্রক্রিয়াকে অন্যতম বড় ধাপ হিসেবে দেখছেন শহরের বাসিন্দারা। শহরটি পরিবর্তনের একটি বড় প্রতীক এই চার্চ। যদিও শহরের স্থানান্তর প্রায় ১০ বছর ধরে চলছিল, কিন্তু যখন আমরা চার্চটি সরাচ্ছি এটি এক ধরনের ঘোষণা বা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিছু স্থাপনা ধ্বংস করে নতুন নির্মাণ করা হলেও চার্চের মতো ঐতিহ্যবাহী স্থাপনাগুলো অক্ষত অবস্থায় সরানো হচ্ছে। এরই মধ্যে নতুন বাড়ি, দোকান ও সিটি হল তৈরি হয়েছে। ২০৩৫ সালের মধ্যে পুরো প্রকল্প শেষ করার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
গাজা সিটি দখলে নিতে 60,000 সেনা তলব ইসরায়েলের, বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দা। দখলদার বাহিনীর হামলায় একদিনে প্রাণ গেল আরও 81 ফিলিস্তিনির। রাশিয়াকে ছাড়া ইউক্রেনের নিরাপত্তা সম্ভব নয়, স্পষ্ট বার্তা ল্যাভরভের। সব প্রস্তুতি শেষ হলে শীর্ষ পর্যায়ের বৈঠক, জানালো মস্কো। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।